নমস্কার বন্ধুরা, এবারের পর্বে আপনাদের দেখাবো ভারতের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ মহাদেবের আবাসভূমি কেদারনাথ। এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা বিশ্বাস, আস্থা এবং ভক্তি, আর এর সঙ্গে প্রকৃতির দুর্গমতা মিলে এটাকে একটা অন্যতম তীর্থস্থান হিসেবে পরিগণিত করেছে। কেদারনাথ প্রায় ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত, ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম, এবং এটাকে ছোটা চারধাম বলা হয়, যার মধ্যে আছে বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। বর্তমান মন্দিরটি প্রায় ১২০০ বছর আগে আদি শঙ্করাচার্য পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। চলুন যেতে যেতে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। এই যাত্রা শুরু করতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে হরিদ্বার, আর হরিদ্বার থেকে যে কোনো বাস বা শেয়ার ট্যাক্সি করে পৌঁছতে হবে সোনপ্রয়াগ। এখানে রাতে থাকা ও খাবার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে রাতে থেকে পরের দিন সকালে যাত্রা শুরু করতে পারেন। সোনপ্রয়াগ থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন গৌরীকুণ্ড পর্যন্ত। এখান থেকে শুরু হয় কেদারনাথের যাত্রা। চলুন শুরু করা যাক। বৃষ্টি ভেজা গৌরীকুণ্ডে সকাল প্রায় ৫টা। গৌরীকুণ্ড এখনো পুরোপুরি জেগে ওঠেনি। আকাশটা ধূসর, পাহাড়ের মাথাগুলো মেঘের চাদরে ঢাকা, আর তারই মাঝে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। এতটাই মৃদু যে ছাতা খুলতে ইচ্ছে করছে না, আবার এতটাই সুন্দর যে মনে হচ্ছে প্রকৃতি নিজেই আজকে এই যাত্রার আশীর্বাদ করছে এই বৃষ্টির ফোঁটা দিয়ে। বৃষ্টির ছোট ছোট ফোঁটা জ্যাকেটের ওপর পড়ছে, ঠান্ডা পাহাড়ি বাতাস মুখে এসে লাগছে, আর দূর থেকে ভেসে আসছে মন্দাকিনী নদীর গর্জন। সত্যি বলতে এই মুহূর্তে মনে হচ্ছে না আমরা কোনো ট্রেক শুরু করতে যাচ্ছি, মনে হচ্ছে যেন কোনো সিনেমার প্রথম দৃশ্যে দাঁড়িয়ে আছি। চারিদিকে ভক্তদের ব্যস্ততা, কেউ রেনকোট পরে নিচ্ছে, কেউ ট্রেকিং স্টিক কিনছে, কেউ আবার শেষবারের মতো গরম চায়ে চুমুক দিচ্ছে। আর আমরা আজ শুরু করতে চলেছি জীবনের অন্যতম স্মরণীয় এক যাত্রা, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা, কিন্তু বিশ্বাস করুন এই ১৬ কিলোমিটার শুধু একটা পথ নয়, এটা একটা অভিজ্ঞতা, এটা একটা পরীক্ষা, এটা একটা উপলব্ধি, আর এটা একটা তীর্থ, আর শেষে একটা পুরস্কার। একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, যদি প্রথমবার কেদারনাথ ট্রেক করেন শুরুতেই দ্রুত হাঁটবেন না। অনেকেই উত্তেজনায় স্পিড বাড়িয়ে দেন, কিন্তু পরের দিকে গিয়ে তারাই সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েন। ধীরে ধীরে হাঁটুন, দৃশ্য উপভোগ করুন। এই যাত্রা কোনো রেস নয়। দূর থেকে মনে হচ্ছে পাহাড়ের গায়ে কেউ যেন রূপোর ফিতে ঝুলিয়ে রেখেছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই ঝর্ণাগুলোর ঠান্ডা জল বাতাসে ভেসে এসে মাঝে মাঝেই ভিজিয়ে দিচ্ছে আমাদের মুখ। এমন ফ্রেশ অনুভূতি শহরের কোনো এয়ার কন্ডিশন দিতে পারবে না। হিমালয় যেন যাত্রা শুরুতেই তার সৌন্দর্যের একটা ট্রেলার দেখিয়ে দিল, আর পুরো সিনেমাটা এখনো বাকি। পথের সঙ্গী আমাদের পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী, সাদা ফেনা তুলে পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে। নদীটা শুধু সুন্দর নয়, নদীটা শক্তিশালী। তার গর্জন শুনলে মনে হয় পাহাড় নিজেই কথা বলছে। এই নদীটা পুরো ট্রেক জুড়েই আমাদের সঙ্গী হবে, কখনো একদম পাশে, কখনো নিচে, কখনো তার শব্দ শোনা যাবে যেন মহাদেবের ডাক। গৌরীকুণ্ড থেকে জঙ্গল চট্টি ধরে ধীরে ধীরে বৃষ্টি কমে এলো। এখন শুধু মেঘ আর কুয়াশা। মেঘগুলো এত নিচে নেমে এসছে যেন মনে হচ্ছে আমরা আকাশের ভেতর দিয়ে হাঁটছি। এক মুহূর্ত সামনে বিশাল পাহাড় দেখা যাচ্ছে, পরের মুহূর্তে মেঘ এসে সব ঢেকে দিচ্ছে। এই লুকোচুরি খেলাটা সারা রাস্তা জুড়েই চলবে, আর এটাই হিমালয়ের জাদু। পথের দুপাশে ঘন সবুজ বন, ভেজা মাটির গন্ধ, পাখির ডাক, ঝর্ণার শব্দ, এমন একটা পরিবেশ যেখানে দাঁড়ালে মনে হবে পৃথিবীর সব দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম জঙ্গল চট্টি। নামটা একদম যথার্থ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে এসে মনে হচ্ছে আমরা কোনো ন্যাশনাল জিওগ্রাফির
ডকুমেন্টারির মধ্যে ঢুকে পড়েছি। বৃষ্টির কারণে গাছের পাতাগুলো আরো উজ্জ্বল সবুজ হয়ে উঠেছে। প্রকৃতি যেন নিজেই আজ নতুন রঙে সেজেছে। এখন শরীর ধীরে ধীরে বুঝতে শুরু করেছে সামনের কাজটা সহজ নয়। পথ ক্রমশ উঁচু হচ্ছে, শ্বাস একটু দ্রুত চলছে, পাও ভারী লাগছে। কিন্তু মজার ব্যাপার হলো, যখনই মনে হচ্ছে একটু বসে পড়ি, ঠিক তখনই সামনের একটা দৃশ্য চলে আসছে। সে আবার নতুন করে শক্তি ফিরিয়ে দিচ্ছে। জঙ্গলচট্টি থেকে আজ আমরা চলেছি ভীমবলির পথে। এখানকার ট্রেকটা আরো সুন্দর হয়ে উঠেছে। রাস্তার পাশে অসংখ্য জলপ্রপাত, কিন্তু এত বিশাল যে দূর থেকেই দেখা যাচ্ছে। আবার কিছু একদম রাস্তার পাশ দিয়ে নেমে যাচ্ছে। প্রতিটি ঝর্ণার একটা আলাদা চরিত্র আছে। একটা জিনিস লক্ষ্য করলাম, যত ওপরে উঠছে ততই প্রকৃতির সৌন্দর্য যেন বাড়ছে। অবশেষে পৌঁছে গেলাম ভীমবলি। এখানে এসে প্রথমবার মনে হলো একটু বিশ্রাম করা দরকার। এক কাপ গরম চা, এক প্লেট ম্যাগি, আর সামনে মেঘে ঢাকা পাহাড়। এই কম্বিনেশনটা সত্যিই অসাধারণ। এই পরিবেশে বসে খাওয়ার আনন্দটাও অনন্য। তবে এখানে একটা টিপস আপনাদের দেবো, নিজের সঙ্গে অবশ্যই ওআরএস, চকলেট বা এনার্জি বার জাতীয় কিছু রাখবেন। উচ্চতায় এগুলো খুব কাজে লাগে। খালি পেটে হাঁটাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। ভীমবলি থেকে লিঙ্গৌলি। এখন শুরু হচ্ছে ট্রেকের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটা। পাহাড় আরো বিশাল হয়ে উঠেছে, আকাশ আরো কাছে চলে আসছে, আর হাওয়াটাও আরো ঠান্ডা হয়েছে। এখানে এসে মনে হচ্ছে হিমালয় ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। মেঘের রাজ্যে প্রবেশ। এই মুহূর্তে আমরা যেন মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। কখনো 20 মিটারও দেখা যাচ্ছে না, আবার হঠাৎ মেঘ সরে যেতেই মাইলের পর মাইল বিশাল তুষারাবৃত পাহাড়। প্রতিটি বাঁক যেন একটা নতুন সারপ্রাইজ। এমন দৃশ্য দেখে বারবার ক্যামেরা বের করতে ইচ্ছে করে, কিন্তু সত্যি কথা বলতে এই ক্যামেরা কোনোভাবেই এই সৌন্দর্যের পুরোপুরি ধরতে পারবে না। লিঞ্চৌলিতে পৌঁছতেই ঠান্ডা অনেক বেড়ে গেল, উচ্চতাও অনেক বেড়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখানে এসে একটা জিনিস বুঝলাম, শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু মন এখনো সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, কারণ আমাদের গন্তব্য আর খুব বেশি দূরে নয়। লিঞ্চৌলি থেকে বেস ক্যাম্প। এখন প্রতিটা পদক্ষেপ একটু কঠিন, পা ব্যথা করছে, শরীর ক্লান্ত, কিন্তু মনে শুধু একটাই কথা, আর একটুখানি, আর একটু গেলেই দেখা হবে সেই হর হর মহাদেবের সঙ্গে। পথে তাকিয়ে দেখি পাহাড়ের মাথায় বরফ, সূর্যের আলো পড়ে সেই বরফ সোনালি হয়ে উঠেছে। এই দৃশ্যটা জীবনে ভোলা যাবে না। কেদারনাথ বেস ক্যাম্প। অবশেষে পৌঁছে গেলাম বেস ক্যাম্পে। চারিদিকে এক অদ্ভুত শান্তি। কোথাও গাড়ির শব্দ নেই, কোনো হর্ন নেই, শুধু বাতাসের শব্দ, পাহাড়ের শব্দ, আর নিজের হৃদস্পন্দন, যেটা একটু বেড়ে চলেছে। জীবনের সেই মুহূর্ত। আর তারপর হঠাৎ করে সামনে দেখা গেল কেদারনাথ মন্দির। সত্যি বলতে এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা যাবে না। 16 কিলোমিটার পথ, হাজার হাজার পদক্ষেপ, অসংখ্য চড়াই, সব কষ্ট যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। প্রথম দর্শন, সামনে কেদারনাথ মন্দির, পেছনে বিশাল তুষারাবৃত পাহাড়, চারিদিকে ভক্তের ভিড়, মুখে একটাই ধ্বনি, হর হর মহাদেব। এই দৃশ্য দেখার জন্যেই মানুষ বারবার এখানে ফিরে আসেন। আজকের দিনটা মনে করিয়ে দিল মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের পাপ মোচনের জন্যে
ভগবান শিবের সন্ধানে বের হন, কিন্তু শিব তাদের এড়িয়ে বিভিন্ন রূপ ধারণ করেন। পরে ভীম তাকে চিনে ফেলেন। শিব মাটির নিচে লুকিয়ে যান এবং তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশিত হয়। কেদারনাথে তার পিঠের একটা অংশ প্রকাশিত হয়, যা আজকের শিবলিঙ্গ হিসাবে পূজিত হচ্ছে। তবে এখানে একটা কথা না বলে পারছি না, যারা 2013 সালের আগে এই কেদারে এসছেন, সেই দৃশ্য আরো সুন্দর ছিল। 2013 সালে ভয়াবহ বিপর্যয় নেমে আসে কেদারনাথে। বন্যা এবং ভূমিধসে প্রচুর প্রাকৃতিক ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি ঘটেছে। তবে অবিশ্বাস্যভাবে এই মন্দিরটি প্রায় অক্ষত অবস্থায় রক্ষা পায়। বিশাল একটা পাথর মন্দিরের পেছনে এসে দাঁড়িয়ে বন্যার মূল স্রোতকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, যার নাম ভীমশিলা। আজ এই শিলাটা শুধু প্রাকৃতিক পাথর নয়, বরং ভক্তদের কাছে এটা এক অলৌকিক আশীর্বাদের প্রতীক। 2013 সালের জুন মাসে উত্তরাখণ্ডে ঘটে যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। অতি ভারী বৃষ্টিপাত, হিমবাহ ভেঙে আকস্মিক বন্যায় কেদারনাথ অঞ্চল প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। চারিদিকে ধ্বংসস্তূপ, হাজার হাজার মানুষের প্রাণহানি এবং অসংখ্য বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে যায়। সেই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যেও আশ্চর্যজনকভাবে কেদারনাথ মন্দিরটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে। প্রায় কয়েকশো টন ওজনের এই বিশাল শিলাখণ্ড পাহাড়ের ওপর থেকে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পেছনে আটকে যায়। ফলে পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদা ও বন্যার স্রোত সরাসরি মন্দিরে আঘাত করতে পারেনি। এই শিলাটি যেন ঢালের মতো সমস্ত আঘাত নিজের ওপর নিয়ে মন্দিরকে রক্ষা করেছিল। এই ঘটনার পর থেকেই স্থানীয় মানুষ এবং ভক্তদের মধ্যে বিশ্বাস জন্মায় যে এই শিলাটি সাধারণ কোনো পাথর নয়। অনেকের মতে মহাভারতের ভীম নিজেই এই শিলাটি স্থাপন করেছিলেন, তাই এর নাম হয়ে গেছে ভীমশিলা। বিজ্ঞান এই ঘটনার প্রাকৃতিক ব্যাখ্যা করলেও ভক্তদের কাছে এটি ঈশ্বরের অলৌকিক কৃপা। বর্তমানে কেদারনাথ দর্শনে গেলে ভক্তরা মন্দিরে পুজো দেওয়ার পর পাশাপাশি ভীমশিলার কাছেও প্রণাম করেন। কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। প্রচলিত কাহিনী অনুযায়ী জীবনের শেষ পর্যায়ে তিনি কেদারনাথে এসে গভীর ধ্যানে লীন হন এবং এখানেই মহাসমাধি লাভ করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দীর্ঘদিন ধরে অবহেলিত এবং দুর্গম অবস্থায় থাকা কেদারনাথ মন্দিরকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আদি শঙ্করাচার্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি এই তীর্থস্থানের মাহাত্ম্য সারা দেশে ছড়িয়ে দেন এবং কেদারনাথকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার উদ্যোগেই উত্তর ভারতের চারধাম যাত্রা নতুন করে জনপ্রিয়তা লাভ করে। লক্ষ লক্ষ ভক্তের কাছে কেদারনাথ বিশেষ গুরুত্ব অর্জন করে। কেদারনাথ মন্দির থেকে প্রায় 500 থেকে 800 মিটার দূরে উঁচু পাহাড়ের ওপর অবস্থিত ভৈরবনাথের মন্দির। সমুদ্রতল থেকে প্রায় 3600 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী কেদারনাথ ধামের রক্ষাকর্তার আসন এটি। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত বাবা কেদারনাথ দর্শনের পাশাপাশি ভৈরবনাথেরও আশীর্বাদ গ্রহণ করতে এখানে আসেন। হিন্দু পুরাণ অনুযায়ী ভৈরবনাথ হলেন ভগবান শিবের এক উগ্র এবং শক্তিশালী রূপ। বিশ্বাস করা হয় শীতকালে যখন তুষারপাতের কারণে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, প্রায় 6 মাসের জন্য বন্ধ থাকে, এবং বাবা কেদারের পুজো ওঙ্কারেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয়, তখন সমগ্র কেদারনাথ ধাম ও মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকেন এই ভৈরবনাথ। তাই তাকে কেদারনাথের রক্ষাকর্তার দেবতা বলা হয়। ভৈরবনাথের মন্দিরে পৌঁছানোর জন্য কেদারনাথ মন্দির চত্বর থেকে ছোট্ট কিন্তু খাড়া একটা রাস্তা দিয়ে ওপরে উঠতে হয়। এই পথটি খুব দীর্ঘ নয় এবং অধিকাংশ ভক্তই 15 থেকে 20 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যান। ওপরে ওঠার পর চারিদিকে বরফে ঢাকা হিমালয়ের পর্বতশ্রেণী, সবুজ উপত্যকা এবং প্রবাহমান
মন্দাকিনী নদীর অপূর্ব দৃশ্য যাত্রাকে আরও স্মরণীয় করে তোলে। এই মন্দিরটি আকারে ছোট হলেও এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এখানে ভৈরবনাথের পাথরের মূর্তি পূজিত হয়। ভক্তরা বিশ্বাস করেন যে কেদারনাথ দর্শন তখনই সম্পূর্ণ হয় যখন ভৈরবনাথও দর্শন করা হয়। বিশেষ করে স্থানীয় পুরোহিতরা মনে করেন ভৈরবনাথের আশীর্বাদ ছাড়া কেদারনাথ যাত্রা পূর্ণতা লাভ করে না। তো আমাদের এই তীর্থযাত্রা আজকে ভৈরবনাথের মন্দিরেই শেষ করব। এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট দেবেন, আর যদি শেয়ার করে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা খুবই উপকৃত হব এবং প্রত্যেক সপ্তাহে দেশ এবং বিদেশের একটা করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে হাজির করব। হ্যাপি ট্রাভেলিং, ভালো থাকুন এবং ঘুরে বেড়ান।